সোনার তরী কবিতাটি কোন ছন্দে রচিত? 18 বছর বয়স কবিতাটি কোন ছন্দে রচিত? এরকম ছন্দ রিলেটেড অনেক প্রশ্ন এইচএসসি অ্যাডমিশন এবং জব পরীক্ষাতে খুবই বেশি পরিমাণে এসে থাকে এবং কমপক্ষে একটি এসে থাকে। বিশেষ করে যারা এইচএসসি পরীক্ষা দিবে সামনে তাদের জন্য এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে এই সোনার তরী এবং 18 বছর বয়স এই দুইটি কবিতা যে ছন্দে রচিত সেটা এমসিকিউ অথবা প্রশ্নের মধ্যে সৃজনশীল প্রশ্নের ক নাম্বারে এই প্রশ্নটি এসে থাকে। এই সোনার তরী এবং 18 বছর বয়স কবিতাটি দুটোই মাত্রাবৃত্ত ছন্দে রচিত। মাত্রাবৃত্ত ছন্দ, এটা আমরা সবাই জানি। এখন এই মাত্রাবৃত্ত ছন্দটি আসলে কি সে বিষয়টি কিন্তু আমরা জানি না। মাত্রাবৃত্ত ছন্দটি কি? এই মাত্রাবৃত্ত ছন্দের সাথে আরো দুইটি ছন্দ রয়েছে, স্বরবৃত্ত ছন্দ এবং আরেকটি হচ্ছে অক্ষরবৃত্ত ছন্দ। অক্ষরবৃত্ত ছন্দ আমরা মাইকেল মধুসূদন দত্ত এর বিভিন্ন কবিতা, যেটা আমরা সনেট বলে থাকি, এই যে সনেট, এই সনেটটা কিন্তু অক্ষরবৃত্ত ছন্দের মধ্যে অন্তর্ভুক্ত। আমরা যদি কোন কবিতা কোন ছন্দে রচিত এটি যদি বুঝতে চাই, এটি যদি পারতে চাই এবং সহজে যদি আমরা যে কোনো কবিতা কোন ছন্দে রচিত সেটা বের করতে চাই, ছন্দের যে ক্লাস, এই ছন্দের ক্লাসের কয়েকটি পার্টে একবারে শুরু থেকে ফার্স্ট থেকে শেষ পর্যন্ত খুব সুন্দরভাবে বুঝিয়ে দিব, যাতে করে আপনি যে কোনো পরীক্ষাতে ছন্দ রিলেটেড যে কোনো ধরনের প্রশ্ন আসলে সেটি অ্যান্সার করতে পারেন। তাহলে আমরা এখন চলে যাই ছন্দের ক্লাসে। একটু আগে আমরা যেটা জানলাম যে ছন্দ তিন প্রকার: স্বরবৃত্ত ছন্দ, মাত্রাবৃত্ত ছন্দ এবং অক্ষরবৃত্ত ছন্দ। এই তিনটি ছন্দই আবিষ্কার করেছে যে ব্যক্তিটি, সে ব্যক্তির নাম হচ্ছে প্রবোধচন্দ্র সেন। এখন এই তিনটি ছন্দ বোঝার জন্য আমাদের কয়েকটা ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস বুঝতে হবে। লিখেছি ধ্বনি, অক্ষর, মাত্রা, পর্ব। মানে আজকের ক্লাসটুকুতে আমরা ধ্বনি, অক্ষর, মাত্রা, পর্ব এই চারটি জিনিস কভার করার চেষ্টা করব। কেননা আমরা যদি ছন্দ বিভাজন করতে চাই, কোন কবিতা কোন ছন্দে রচিত সেটা যদি আমরা নির্ণয় করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের সহায়ক হিসেবে এই চারটি বিষয় লাগবে। এবং ধ্বনিতে চলে যাই, এটা আমি মুছে ফেলি। ক, খ, গ, এই যে এগুলো আমি লিখেছি, এগুলোকে অনেকে ধ্বনি বলে। এটা যখন আমরা উচ্চারণ করব, যখন এটা সাউন্ড আকারে আমাদের কণ্ঠ নিঃসৃত হবে, মানে আমাদের মুখ থেকে বের হবে শব্দটা, এটাকে আমরা বলছি ধ্বনি। ধ্বনি বা সাউন্ড, এটা খুবই ক্লিয়ার। যখন আমরা শুনতে পাবো, কানে কোনো কিছু শুনতে পাই, সেই শোনার যে বিষয়টা সেটাই হচ্ছে ধ্বনি। এটা খুবই সিম্পল। এরপরে আসি অক্ষর। এই অক্ষর বিষয়টা খুব ইম্পর্টেন্ট এবং ছন্দের জন্য এই অক্ষরটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অক্ষরটা কি? আমরা সাধারণভাবে বলি যে যেমন আমি, তারপরে হচ্ছে অনেকে বলে হচ্ছে ক, খ, গ। গ্রামের অনেক মানুষ হচ্ছে যারা অক্ষর মানে ক, খ, গ, সরেয়, সরেয়া ইত্যাদি এগুলোকে বোঝায়। কিন্তু আসলে অক্ষর মানে কিন্তু ক, খ, গ বা একটা হচ্ছে শব্দ, এরকম কোনো কিছু বোঝায় না। অনেক ভাষাতাত্ত্বিক বলেছে যে আমি স্বল্পতম প্রয়াসে, অর্থাৎ আমি আমার মুখ দিয়ে এক নিঃশ্বাসে বা একবারে যতটুকু ওয়ার্ড, যতটুকু শব্দ, যতটুকু ধ্বনি আমি উচ্চারণ করতে পারি, সেই ধ্বনিটুকুকে আমরা বলছি অক্ষর। অর্থাৎ আমি যদি সহজভাবে একটা উদাহরণ দেই, সেটা বাংলাদেশ, আমি লিখলাম বাংলাদেশ। তাহলে এই যে বাংলাদেশ, এইটা একটা শব্দ, এটি একটা শব্দ এবং ব, ল, দ, স, এই যে এক একটা বর্ণ, এগুলোকে বলা হয় বর্ণ এবং হরফও বলা যেতে পারে, হরফ। কিন্তু এগুলো যখন আমি উচ্চারণ করছি তখন সেটা হচ্ছে ধ্বনি। যখন আমি পার্ট বাই পার্ট উচ্চারণ করব তখন সেটা হবে অক্ষর। কিভাবে? আমি যদি এখানে উচ্চারণ করি, আমি যদি এটাকে ভেঙে ভেঙে উচ্চারণ করি, তাহলে আমরা এটা বুঝতে পারবো। প্রথমে আমি যদি বলি বাং, আমি একবার বলতে পারছি বাংলাদেশ, বাংলাদেশ। তাহলে বাং লা দেশ। এইখানে আমি 3 ভাবে উচ্চারণ করতে পারছি, মানে আমি যখন মুখে উচ্চারণ করছি তখন 3 বারের প্রচেষ্টায় আমি উচ্চারণ করছি বাংলাদেশ। মাঝখানে আমি পার্ট বাই পার্ট কিন্তু থামতে পারছি। আবার আমি যদি লিখি দেশ, আমি একবারে বললাম দেশ, তারপর আমি লিখলাম কলা, তারপর আমি লিখলাম কলম। এখন এখানে একটা বিষয়, সেটা হচ্ছে আমি যখন উচ্চারণ করছি কলা, কলা,
তার মানে প্রথমে বলছি ক, পরে বলছি লা, কলা। ক এর সাথে একটা সরেও আছে, ক এবং লা এর সাথে কিন্তু একটা সরে আছে, কলা। তার মানে কলা উচ্চারণ করতে গেলে আমাকে দুইভাবে উচ্চারণ করতে হচ্ছে, দুইভাবে বলতে দুইবারে, কলা, এটা একটা। এখন আমি যদি কলমের কথা বলি, তাহলে কলমটা আমরা কিভাবে উচ্চারণ করতেছি? ক লম, ক লম। তার মানে আমি উচ্চারণ করছি ক লম। তাহলে এখানে কলমটা নর্মালি আমরা বলি যে একটা অক্ষর, একটা অক্ষর হচ্ছে কলম, কিন্তু এখানে কিন্তু আমি যখন উচ্চারণ করলাম ক লম 1 2, তার মানে এই কলম যখন উচ্চারিত হবে সেটা দুইটা অক্ষর। তার মানে এই কলম শব্দটার মধ্যে, এই কলম শব্দটার মধ্যে অক্ষর কয়টা? দুইটা। তার মানে আমি এককভাবে যখন উচ্চারণ করছি, উচ্চারণের সময় আমি কতটুকু উচ্চারণ একবারে এক নিঃশ্বাসে করতে পারছি, সেটাকে আমরা বলছি অক্ষর। এখন আমি যদি বাংলাদেশের বিষয়টাতে আসি, এখানে আমি প্রথমে বলছি বাংলাদেশ, তাহলে 1 2 3। তার মানে এই বাংলাদেশ শব্দটিতে কয়টি অক্ষর আছে? 3টি অক্ষর আছে। আমেরিকা, আমেরিকাটা যদি আমি উচ্চারণ করি তাহলে কিরকম হবে? আমেরিকা, আমেরিকা। তাহলে এই আমেরিকা যখন আমি উচ্চারণ করছি, আমি স্বল্পতম প্রয়াসে বলতে পারছি আমেরিকা, আমেরিকা। তাহলে আমেরিকা শব্দটার মধ্যে অক্ষর কয়টা আছে? 4টা অক্ষর আছে। তাহলে অক্ষর বিষয়টা ক্লিয়ার। এরপরে হচ্ছে অক্ষর। এই অক্ষরটা হচ্ছে দুই প্রকার। আমরা একটু আগে দেখেছি যে কোনো একটা শব্দকে আমরা কতটি অক্ষরে বলতে পারি, বা একটা শব্দতে কতটি অক্ষর থাকে সেটা। আরেকটা জিনিস বলতে ভুলে গিয়েছি, আমরা সাধারণভাবে যারা বাঙালি, আমরা যারা আছি গ্রাম অঞ্চলে এবং যারা অনার্স মাস্টার্স এবং এইচএসসি পরীক্ষা দিচ্ছি, তারাও এই বিষয়টি ভুল করে থাকি। আমি যদি বলি কলম, এই কলমে কতটি অক্ষর আছে, তখন কিন্তু আমরা স্বাভাবিকভাবেই যারা ভুল করি, যারা জানি না, তারা বলি কলম 3টি। এখানে 3টি অক্ষর আছে, কিন্তু আদৌ কি তাই? না, এখানে অক্ষর আছে 2টি, একটা হচ্ছে ক, একটা হচ্ছে লম। তার মানে স্বল্পতম প্রয়াসে আমি যতটুকু আমার মুখ দিয়ে, আমার কণ্ঠ থেকে বের হচ্ছে, সেটাই কিন্তু অক্ষর। তাহলে আমি যদি, যারা আমরা পারি, যারা আমরা বুঝলাম, যারা আমরা শিখলাম যে অক্ষর মূলত হচ্ছে আমি স্বল্পতম প্রয়াসে যতটুকু বলতে পারি সেটা হচ্ছে অক্ষর, সেক্ষেত্রে আমি বলতে পারি ক লম, ক 1 লম 2। তার মানে সব মিলিয়ে 1 2, এই 2টি অক্ষর আছে এখানে, ক একটা লম একটা। তাহলে এটা কলমে কয়টা অক্ষর আছে? 2টা অক্ষর আছে, 3টা না। এখন আসি সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্টটা, বিশেষ করে অক্ষরের মধ্যে যে অংশটুকু আমাদেরকে না পড়লেই নয়, সেটা হচ্ছে এই অক্ষর দুই প্রকার, একটা হচ্ছে মুক্তাক্ষর, একটা হচ্ছে বদ্ধাক্ষর। এখন মুক্তাক্ষর এবং বদ্ধাক্ষর এই দুইটার মধ্যে পার্থক্যটা কি? এই দুইটার মধ্যে পার্থক্য নিরূপণ করা খুবই সহজ। আমি যদি একটা শব্দ লিখি, একটু আগে যে শব্দটা আমরা পড়িয়েছি সেটা হচ্ছে কলম, টিচার। আমি এই কয়েকটি শব্দ বোর্ডে লিখেছি, মামা, কলম, ডাস্টার, বাংলাদেশ, টিচার। এই কয়েকটা শব্দের সাথে কোনো রিলেশন বা সম্পর্ক নেই, আমি এমনি র্যান্ডম নিয়েছি। এইখানে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে মুক্তাক্ষর এবং বদ্ধাক্ষর, এই দুইটার মানেটা কি সেটা আমরা বোঝার চেষ্টা করব। মুক্তাক্ষর মানে হচ্ছে মুক্ত, মানে আমি যখন মুক্তভাবে আকাশে উড়বো, আমাকে কেউ কোনো বাধা দিতে পারবে না, এই বিষয়টিকে বোঝায় মুক্তাক্ষর দ্বারা। আর বদ্ধাক্ষর মানে হচ্ছে বন্ধ থাকবে, বদ্ধ থাকবে, স্টপ থাকবে। বদ্ধাক্ষর মানে হচ্ছে স্টপ, আর মুক্তাক্ষর মানে হচ্ছে চলবে। অর্থাৎ স্টপ একটা হচ্ছে চলবে বা স্টার্ট, শুরু হবে এরকম বোঝায়, বা চলবে আমি বুঝালাম। আমি যদি এখন মামা শব্দটি উচ্চারণ করি, তাহলে এটাকে যদি আমি ভাঙি, আমাদের প্রত্যেকটা শব্দ ভেঙে ভেঙে উচ্চারণ করতে হবে। আমরা যখনই কোনো একটা শব্দকে ভেঙে ভেঙে উচ্চারণ করে করবো, তখন কিন্তু আমরা বিশ্লেষণ করতে পারবো। আর বিশ্লেষণ করা ছাড়া কোনো শব্দ কতটি অক্ষর, ধ্বনি, মাত্রা, পর্বতে বিভক্ত বা কি কি আছে এর মধ্যে, এটা কিন্তু নিরূপণ করা কখনোই সম্ভব না। এর জন্য আমাদের প্রত্যেকটা শব্দকে ভেঙে ভেঙে বিশ্লেষণ করে করতে হবে। তাহলে এই মামা শব্দটি আমি যদি প্রথমে বলি, প্রথমে উচ্চারণ হচ্ছে মা, মা। তার মানে আমি যখন আমার মুখ দিয়ে কথা বলছি মা, মা এভাবে যদি বলি, তাহলে আমার কিন্তু এই শব্দটা কন্টিনিউয়াসলি চলছে, বন্ধ হয়ে যাচ্ছে না। এই বন্ধ হওয়াটা এবং কন্টিনিউয়াসলি চলাটা, এই দুটোর মধ্যে পার্থক্য যদি আমি বোঝাতে চাই, খেয়াল করে দেখেন, মামা আমি যদি বলি মা মা, একইভাবে আমি যদি এটা এভাবে উচ্চারণ করতে চাই, আমি কি এটা উচ্চারণ করতে পারবো কলম, কলম এরকম ভাবে উচ্চারণ করতে পারবো? পারবো না। আমাকে এটা উচ্চারণ করতে হবে কলম, স্টপ, ওখানে থেমে যেতে হবে। প্রথমে আমি বলতে পারবো ক দিয়ে বলতে পারবো কলম, কিন্তু যখনই আমি লমটা বলবো তখন কিন্তু আমার এখানে থেমে যেতে হবে, মানে স্টপ, ফুল স্টপ, কলম, শেষ। এরপরে আমি যদি ডাস্টারটার কথা বলি, ডাস্টার, ডাস্টার,
আমি আমি যখন বলছি ডা ডা এভাবে বলতে পারছি, বাট আমি কি স্টার, যেটা স্টার কি আমি আরো রটাকে আরো কি লং করতে পারছি? পারছি না। আমাকে ওইখানে স্টপ হতে হচ্ছে। ডা স্টার, টার, এই টারটাতেই, এই যে টার, এই টারটাতে কিন্তু আমাকে স্টপ হয়ে যেতে হচ্ছে, স্টপ। আমি কিন্তু এই টারের বাইরে যেতে পারছি না। কিন্তু আমি যদি মামা বলি, মামা, আ, লাস্টে আমার একটা আ থাকছে। আর কলমের ক্ষেত্রে আমি কলম, ম, এখানে স্টপ হয়ে যাচ্ছি। তার মানে মটা হচ্ছে আমার লাস্ট বর্ণটা। কলম, লম। তাহলে এখানে লম, এই লম অংশটুকু হচ্ছে আমার লাস্ট অংশ, যার বাহিরে আমি কোনো কিছু বলতে পারছি না। ঠিক একই রকম ভাবে ডাস্টারটা যখন আমি বলছি, এই ডাস্টারের ক্ষেত্রে কিন্তু আমি ডাস্টার, টার এখানেই স্টপ হয়ে যাচ্ছি। আবার বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশ, বাংলাদেশ, এই দেশে, দেশটাতে কিন্তু আমি স্টপ হয়ে যাচ্ছি, দেশের পর আমি কিন্তু কিছু বলতে পারছি না। আবার যদি আমি বলি টিচার, টিচার, এই যে চার, চারটাতে আমি কিন্তু স্টপ হয়ে যাচ্ছি, এখান থেকে আমি আর সামনের দিকে এগোতে পারছি না। তাহলে ডাস্টার। চলবে, কোনো একটা কথা কন্টিনিউয়াসলি চলবে, অর্থাৎ যেই শব্দটা আমি উচ্চারণ করব সেটার লাস্টে আ থাকবে, আ থাকবে, মানে চলতে থাকবে। আর বদ্যাক্ষর যখন আমি বলবো, এই বদ্যাক্ষরে কি হবে? স্টপ হবে, থেমে যাবে, স্টপ হবে। এটা তার মানে মুক্তাক্ষর মানে হচ্ছে কোনো একটা শব্দ যদি আমি বলতে পারি এবং বলার শেষে লাস্টের যে ধ্বনিটা, সেই ধ্বনিটা যদি আয়ের মতো হয়, সেক্ষেত্রে সেটা হচ্ছে মুক্তাক্ষর। এবং বদ্যাক্ষর হচ্ছে যদি আমি কোনো একটা ওয়ার্ড বলি, বলার পরে যদি আমি থেমে যাই, হঠাৎ করে যদি থেমে যাই, সেই থামাটা যে জায়গাটা সেটা হচ্ছে বদ্যাক্ষর। তাহলে অক্ষর দুই প্রকার, মুক্তাক্ষর, বদ্যাক্ষর। মুক্তাক্ষর হচ্ছে চলতে থাকবে, বদ্যাক্ষর হচ্ছে থেমে যাবে, স্টপ হয়ে যাবে। এখন আমরা মুক্তাক্ষর এবং বদ্যাক্ষর এই দুইটার মধ্যে যে বেসিক ডিফারেন্সগুলা, সেই ডিফারেন্সগুলো একটু দেখবো। তাহলে হয়তো আমাদের মুক্তাক্ষর এবং বদ্যাক্ষর সম্পর্কে ধারণাটা ক্লিয়ার হবে। এইটা বলার রিজন বা এটা বলার কারণ, অক্ষর সম্পর্কে এত বলার কারণটাই হচ্ছে এই অক্ষর দিয়ে এবং মাত্রা দিয়ে আমরা ছন্দ নিরূপণ করব। এই ছন্দটা জানার জন্য, ছন্দটা বোঝার জন্য আমাদের এই দুইটা মাস্ট লাগবে। যারা অক্ষর এবং মাত্রা বুঝতে পারবে না, তারা ছন্দ বুঝতে পারবে না। তাহলে এখন আমরা এই মুক্তাক্ষর এবং বদ্যাক্ষর এটার ডিটেলসে চলে যাব। এখন আমরা মুক্তাক্ষর এবং বদ্যাক্ষর এই দুইটার মধ্যে পার্থক্য এবং আমরা কোন চিহ্নের মাধ্যমে, চিহ্ন আছে, কোন চিহ্নের মাধ্যমে আমরা মুক্তাক্ষর এবং বদ্যাক্ষর নিরূপণ করব সেটা আমরা বুঝবো। আমরা প্রথমে আগেরটা কথা বলি, এই মুক্তাক্ষর বদ্যাক্ষর আলাদা আলাদা শব্দের মধ্যে থাকবে বিষয়টা এমন না। এমন হতে পারে যে একটি শব্দের মধ্যে দুইটা অক্ষর, দুইটাই মুক্তাক্ষর, এবং এমন হতে পারে একটি শব্দের মধ্যে দুইটা অক্ষর, দুইটাই বদ্যাক্ষর। আমরা কিন্তু অক্ষরটা কি, একটা শব্দের মধ্যে অক্ষর কিভাবে বের করতে হয় একটু আগে সেটা বুঝেছি। এখন আমাদের কলম, কুমিল্লা, এই যে তিনটি শব্দ আছে, এই তিনটি শব্দকে আমরা ভেঙে ভেঙে কোন শব্দটার কোন কোন অক্ষর মুক্তাক্ষর এবং বদ্যাক্ষর, এই দুইটা জিনিস আমরা আলাদা করব। চিহ্ন, দুইটা যেহেতু আলাদা, আমাদের দুইটাকে আইডেন্টিফাই করতে হবে দুইটা চিহ্নের মাধ্যমে। মুক্তাক্ষর যে চিহ্নটা, মুক্তাক্ষর চিহ্নটা আমরা উপরে দিয়ে থাকি, বদ্যাক্ষর চিহ্ন উপরে হয়। প্রত্যেকটি শব্দের প্রত্যেকটি অক্ষরের উপরে চিহ্ন দিয়ে তাকে আইডেন্টিফাই করতে হয় এই শব্দটা এবং এই অক্ষরটা মুক্তাক্ষর অথবা বদ্যাক্ষর। আমি যদি চিহ্নটা দেখাই, এই মুক্তাক্ষরের যে চিহ্ন, সেই চিহ্ন হচ্ছে চাঁদের মতো, এই চাঁদের মতো চিহ্ন, একটু পর আরো ক্লিয়ার হবে। বদ্যাক্ষর, এটার যে চিহ্ন, এই বদ্যাক্ষরের যে চিহ্নটা সেটা হচ্ছে এরকম লম্বা একটা দাগ, হাইফেনের মতো লম্বা একটা দাগ হবে। মুক্তাক্ষরের চিহ্ন এটা, বদ্যাক্ষরের চিহ্ন এটা। এখন আমরা এই চিহ্নগুলো অ্যাপ্লাই করব কিভাবে, বা কিভাবে আমরা একটা লাইন থেকে মুক্তাক্ষর এবং বদ্যাক্ষরটা বের করব। আমি যদি প্রথম শব্দটা নেই, একটা হচ্ছে ক, একটা হচ্ছে লম, তাহলে আমরা জানি যে মুক্তাক্ষরের চিহ্ন এটা, যেটা মুক্তাক্ষর হবে সেটার উপরে আমরা এই চিহ্নটা দিব। তাহলে আমি যদি কলম উচ্চারণ করি, ক লম, তাহলে ক এটা হচ্ছে মুক্তাক্ষর, এজন্য এই ক এর উপরে একটা মুক্তাক্ষর চিহ্ন। এরপরে লম, লম যেহেতু একটা বদ্যাক্ষর, এখানে স্টপ হয়ে যেতে হচ্ছে, সেই জন্য লমের উপরে আমরা একটা বদ্যাক্ষর চিহ্ন দিব। এই হচ্ছে আমাদের যে কোনো শব্দ কিভাবে মুক্তাক্ষর এবং বদ্যাক্ষর নিরূপণ করতে হয় সেটির চিহ্ন। এখানে আমি যদি উচ্চারণ করি আমাদের, আমরা বলেছিলাম মুক্তাক্ষরের ক্ষেত্রে যখন আমার উচ্চারণের ধ্বনির পরে শেষের দিকে আ থাকবে, এই স্বরে আটা থাকবে, তখন সেটা হবে মুক্তাক্ষর।
এবং যেটা স্টপ হয়ে যাবে, যেটার পরে আর কোনো কিছু থাকবে না, সেটা হয়ে যাবে বদ্যাক্ষর। আমি যদি বলি আ, তার মানে আয়ের শেষে কিন্তু আই থাকছে, তাহলে যেহেতু এটা মুক্তাক্ষর, এই জন্য আমরা এটার উপরে একটা মুক্তাক্ষর চিহ্ন দিব। তারপরে মা, মায়ের শেষে কিন্তু ধ্বনি হিসেবে আ থাকছে, এই জন্য মায়ের উপরেও একটা মুক্তাক্ষর চিহ্ন। এরপরে আমি যদি বলি দের, দের বলার সাথে সাথে আমি কিন্তু স্টপ হয়ে যাচ্ছি। দের, দের বলার সাথে সাথে যেহেতু আমি স্টপ হয়ে যাচ্ছি, এই জন্য দেরটা হচ্ছে বদ্যাক্ষর। আর বদ্যাক্ষরের ক্ষেত্রে আমাদের এই চিহ্নটাকে দিতে হবে। তাহলে কতটুকুর উপরে আমরা দিব? যতটুকু উচ্চারণ করলে আমরা স্টপ হয়ে যাই, যেমন দের, তাহলে এই দের অংশটুকুর উপরে বদ্যাক্ষর চিহ্ন। তাহলে আমাদের, এখানে আ এটা হচ্ছে একটা, মা এটা হচ্ছে একটা, দের এটা হচ্ছে একটা। তাহলে আমাদের শব্দটাতে মোট কয়টি অক্ষর আছে? 1 2 3, তিনটি অক্ষর আছে। এবং কয়টি মুক্তাক্ষর, কয়টি বদ্যাক্ষর আছে? 2টি মুক্তাক্ষর এবং একটি বদ্যাক্ষর আছে। একটা, দুইটা মুক্তাক্ষর এবং একটা হচ্ছে বদ্যাক্ষর। তাহলে মুক্তাক্ষর এবং বদ্যাক্ষর কিভাবে আমরা একটা বাক্য থেকে নিরূপণ করতে পারি, সে বিষয়টা আমরা শিখলাম। আমাদের ধ্বনি এবং অক্ষর এই দুটো কমপ্লিট হয়েছে। এখন আমরা মাত্রাতে যাব। এই মাত্রাটাও কিন্তু এই অক্ষর এবং ধ্বনির সাথে রিলেটেড। মাত্রাটা নিয়ে আমরা কথা বলবো। মাত্রাটা আমি সংজ্ঞাটা এখানে লিখে রেখেছি। সংজ্ঞাটা মুখস্থ করার দরকার নেই, কিন্তু বোঝার দরকার আছে। এক একটি অক্ষর উচ্চারণের নিম্নতম কাল পরিমাপকে মাত্রা বলে। অর্থাৎ এখানেও কিন্তু অক্ষর এটা মাস্ট আসছে। এক একটি অক্ষর, অক্ষর উচ্চারণের সময় নিম্ন যে সময় বা কালটা সবচেয়ে কম সময় লাগে, এটাকে আমরা অক্ষর যেহেতু বলছি, নিম্নতম কাল পরিমাপকে মাত্রা বলে। যেমন আমি যদি বলি আমাদের, আমরা একটু আগে কিন্তু দেখিয়েছিলাম যখন আমরা মুক্তাক্ষর এবং বদ্যাক্ষরের ছকটা পড়ছিলাম চিহ্ন সহ। আমি যদি আমাদের শব্দটা একটু ভাঙার চেষ্টা করি, সেক্ষেত্রে কি হবে? প্রথমে আ, মা, দের। আমরা একটু আগে দেখিয়েছিলাম মুক্তাক্ষরে যেগুলো, সেগুলোকে আমরা এরকম চাঁদের মতো চিহ্ন দিয়ে আইডেন্টিফাই করছি। এবং দের, এখানে যেটা স্টপ হয়ে গিয়েছে, তার মানে এটা বদ্যাক্ষর, আর বদ্যাক্ষরের চিহ্নটা ঠিক এরকম। এখন এই মাত্রাটা আমরা কিভাবে দিব? মাত্রাটা যেহেতু কাল পরিমাপের একক, সেহেতু আ, মা, এখানে অক্ষর কয়টা আছে? আ একটা অক্ষর, মা একটা অক্ষর, দের একটা অক্ষর। এই যে আমি উপরে একটা করে চিহ্ন দিলাম, লম্বা দাড়ির মতো দিলাম, এটাকেই মাত্রা বলা হচ্ছে। তার মানে এই আ শব্দটুকু, আ অক্ষরটুকু উচ্চারণ করার ক্ষেত্রে আমাদের যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে, আ, মা, দের। আয়ের জন্য এক মাত্রা, মায়ের জন্য এক মাত্রা, দের এটার জন্য এক মাত্রা। অনেক সময় আমরা ভাবি, এই যে আমি লিখলাম কাল, উপরে এটা দিলাম, এটা না মাত্রা, এটা আসলে এই মাত্রা এবং এই মাত্রা দুইটার মধ্যে পার্থক্য আছে। এই, আচ্ছা আমি কাল লিখতে গিয়ে কল লিখে ফেলেছি, যদি কলাও আমি দিই সেক্ষেত্রে ক লা, এই উপরের অংশটুকু আর এই মাত্রা দুইটার মধ্যে পার্থক্য আছে। এই মাত্রাটা হচ্ছে কাল পরিমাপের একক, আর উপরের যে মাত্রাটা সেটা হচ্ছে বর্ণ বা হরফের সাথে রিলেটেড। তাহলে এইখানে আ, মা, দের এর ক্ষেত্রে আ এটা একটা, মা এটা একটা অক্ষর, দের এটা একটা অক্ষর। এটাকে আইডেন্টিফাই করার যে এককটা, সেটা হচ্ছে মাত্রা, এই উপরের অংশটুকু। এখন এখানে আমি সুন্দর এই তিনটা লিখেছি, একই রকম ভাবে সুন্দর লিখেছি। এখানে মাত্রাটা বিভিন্ন ছন্দের ক্ষেত্রে ভ্যারি করে। এখন ছন্দটা আসবে, মাত্রা এবং ছন্দ। মাত্রা এবং ছন্দের সাথে রিলেশনটা কি এখন আমি বলি। যখন আমি ছন্দ, যেহেতু আমরা পড়েছি, আমি এখানে একটু লিখে রাখি ছন্দগুলো। যেমন ছন্দের ক্ষেত্রে মাত্রাটা ভ্যারি করে, অর্থাৎ এক এক ছন্দের জন্য মাত্রা এক এক রকম হয়। আমরা খেয়াল করে দেখেছি, একটাতে আমি এরকম এক দিয়েছি, আবার আরেকটাতেও এক দিয়েছি, কিন্তু যখন স্বরবৃত্ত ছন্দ হবে অথবা মাত্রাবৃত্ত ছন্দ হবে অথবা অক্ষরবৃত্ত ছন্দ হবে, এক একটা ছন্দের জন্য মাত্রা এক এক রকম হবে। কোনো কোনো ছন্দের জন্য মাত্রা একটা হবে, কোনো কোনো ছন্দের জন্য মাত্রা দুইটা হবে। কিরকম সেটা? স্বরবৃত্ত ছন্দের জন্য আমরা যখন স্বরবৃত্ত ছন্দ, মাত্রাবৃত্ত ছন্দ এবং অক্ষরবৃত্ত ছন্দ পড়ব, তখন কোন ছন্দের জন্য কতগুলো মাত্রা আমরা ইন ডিটেলসে পড়ব। আজকে আমরা শুধুমাত্র মাত্রা এই অংশটুকু কিভাবে কাল পরিমাপের জন্য বলা হয় বা করা হয় সেই অংশটুকু দেখছি। তাহলে প্রথমে যদি আমি বলি সুন্দর, এখানে সুন্দর খেয়াল করলে দেখা যাবে যে সুন্দর, সুন্দর। তাহলে এইখানে কিন্তু বদ্ধাক্ষর হচ্ছে সুন্দর। তাহলে বদ্ধাক্ষরের যে চিহ্নটা, আমরা চিহ্নটা দিব সুন্দর। তাহলে সুন্দর অক্ষর উচ্চারণের ক্ষেত্রে সুন্দর, এখানে একটা
এখানে একটা আমরা বদ্ধাক্ষর চিহ্ন দিলাম। স্বরবৃত্ত ছন্দের ক্ষেত্রে প্রত্যেকটা অক্ষর এক মাত্রা, এই যে এখানে এক 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 মাত্রা দিলাম। তার মানে উপরের যে অংশটা, এই উপরের অংশটুকু যেটা দাড়ি, এই দাড়িটাকে আমরা মাত্রা বলছি। এর পরবর্তীতে মাত্রাবৃত্ত ছন্দে প্রতিটি বদ্ধাক্ষরের জন্য 2 মাত্রা করে। তাহলে আমি যদি এখানে সুন্দর, সেমভাবে হবে, যেহেতু দুইটার অক্ষর সেম, তাহলে সুন্দর এটার জন্য এখানে হবে 2টা মাত্রা, এখানে হবে 2টা মাত্রা। আমি উপরে একটা মাত্রা দিলাম, নিচে 2টা মাত্রা দিলাম। এটা রিজন হচ্ছে স্বরবৃত্ত ছন্দে মাত্রা মুক্তাক্ষর হোক অথবা বদ্ধাক্ষর হোক এক মাত্রা হবে, আর মাত্রাবৃত্ত ছন্দে শুধুমাত্র বদ্ধাক্ষর যেটা, সে বদ্ধাক্ষরটা 2 মাত্রার হবে। এবং অক্ষরবৃত্ত ছন্দের জন্য এই যে সুন্দরের ক্ষেত্রেই প্রথমটা হচ্ছে 1 মাত্রা এবং পরেরটা 2 মাত্রা, অর্থাৎ শেষের যে অক্ষরটা থাকবে সে শেষের অক্ষরের জন্য সবসময় 2 মাত্রা ব্যবহৃত হবে। এই অংশটুকু এখন জটিল লাগতে পারে, যখন আমরা স্বরবৃত্ত ছন্দ, মাত্রাবৃত্ত ছন্দ এবং অক্ষরবৃত্ত ছন্দ এটা ডিটেলসে যাব, তখন আমাদের কাছে এই জিনিসটা খুব ইজি মনে হবে। তো আজকের এই পার্টটাতে আমরা শুধু মাত্রা পর্যন্ত পড়ব। এর পরবর্তী ধাপে আমরা পর্ব, তারপর হচ্ছে স্বরাঘাত, লয়, ছন্দ বিশ্লেষণ, ছন্দ পরিচিতি, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত, স্বরবৃত্ত, এই অংশগুলো আমরা কভার করার চেষ্টা করব। আর আমি এই যে মাত্রা, অক্ষর, ধ্বনি বা ছন্দ যে বই দেখে পড়াচ্ছি, সে বইটি হচ্ছে সাহিত্য তত্ত্বকথা। এটা আমাদের অনার্স এবং মাস্টার্সে যখন আমরা পড়েছি, তখন এই বইটি ব্যবহার করেই কিন্তু এই ছন্দ বা অন্যান্য যেগুলো আছে, বিশেষ করে রূপতত্ত্বের যে বিষয়গুলো, রূপতত্ত্ব, ছন্দ, অলঙ্কার, রসতত্ত্ব, এগুলো আমরা এই বইটি দেখে পড়েছি। যদি কারো মনে হয় যে ছন্দের বিষয়গুলো তারা বিস্তারিত পড়বে, এই ক্লাসে পরে যদি কারো মনে হয় যে আমার আরও জানা দরকার, প্রয়োজন, সেক্ষেত্রে আপনারা চাইলে নীলক্ষেত থেকে অথবা যে কোনো জায়গা থেকে সাহিত্য তত্ত্বকথা বইটি কালেক্ট করে নিতে পারেন। তো আজকে এ পর্যন্তই। পরবর্তীতে আমরা এই ছন্দের বাকি যে অংশগুলো, সেই অংশগুলো কভার করার চেষ্টা করবো।